যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কি ঘটতে যাচ্ছে এক নজিরবিহীন অধ্যায়? ভোটের ফলাফল প্রকাশের পরও কেন তৈরি হচ্ছে সাংবিধানিক সংকট? আর সত্যি কি 8 মে রাত পেরোলেই বাংলায় জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে এক চরম উত্তেজনা। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একের পর এক চমক দেখাচ্ছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছে বিজয়ের দল টিভিকে। কিন্তু একক সরকার গঠনে প্রয়োজনীয় 118টি আসনের জন্য 10টি আসন কম থাকায় দেখা দেয় জটিলতা। এবার সেখানেও চমক দেখিয়ে জোট সরকার গঠন করে হতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ভারতের প্রতাপশালী কট্টরপন্থী শাসক গোষ্ঠী বিজেপি, যাদের হুঙ্কারে নাকি পুরো উপমহাদেশ কাঁপে, তারা আজ একটি নাম শুনলেই আতঙ্কে শিউরে ওঠে। নামটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। যে জামায়াত ইসলামীকে দিনের পর দিন উগ্রবাদী, ভারত বিরোধী এবং সন্ত্রাসী তকমা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, আজ সেই দলের উত্থান দেখেই রাতের ঘুম হারাম হয়ে গেছে নরেন্দ্র মোদী আর অমিত শাহদের। তামিলনাড়ুর সেই আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বিজয় থালাপতি, সিনেমার হিরো থেকে বাস্তব জীবনের হিরো। এই মুহূর্তে পুরো ভারত কাঁপাচ্ছে যে নায়ক, তার নাম হচ্ছে বিজয় থালাপতি। কারণ তিনি এখন নায়কের তকমা থেকে, সিনেমাতে যেমন তিনি সিএম হিসাবে বেশ কয়েকবার কয়েকটা ছবিতে অভিনয় করেছেন, এবার বাস্তব জীবনে সেই মুখ্যমন্ত্রীর পদটাতে তিনি বিজয় অর্জন করেছেন। তবে সমস্যা ছিল, আপনার টানা কয়েকদিন একটা অনিশ্চয়তা ছিল জোট ইস্যু নিয়ে। অর্থাৎ তিনি বা তার দল, যে দলটা, সেই দল নাম হচ্ছে তামিলাগা ভ্যাট্রি কাজাগাম, সংক্ষেপে টিভিকে। তারা এই নির্বাচনে 108টা সিট তিনি প্রথমবারের মতন পেয়ে গেছেন। তো সর্বোচ্চ সংখ্যক সিট পেয়েছেন। আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন তিনি শপথ গ্রহণ করবেন, কিন্তু ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে সরকার গঠনের জন্য তার যেই সিটটা দরকার সেটা হচ্ছে 115+। পদত্যাগ ঘোষণা দেননি। আর এখান থেকেই তৈরি হচ্ছে এক বড় সাংবিধানিক প্রশ্ন। কারণ ভারতের সাংবিধানিক রীতি অনুযায়ী কোন সরকারের নির্বাচনে পরাজিত হলে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। এরপর রাজ্যপাল নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত বিদায়ী সরকারকে কেয়ারটেকার বা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করতে বলেন। তবে সেই সরকার বড় কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবার অন্যরকম। আইন বিশেষজ্ঞদের একাংশ বলছে, যদি নির্বাচনের সময়ের মধ্যেও বর্তমান সরকার পদত্যাগ না করে তাহলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। আর সেই পরিস্থিতিতে ভারতের সংবিধানের 356 অনুচ্ছেদ অনুযায়ী জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রপতি শাসন আসলে কি? ভারতীয় সংবিধানের 356 অনুচ্ছেদ অনুযায়ী কোন রাজ্যে যদি সংবিধান অনুযায়ী সরকার পরিচালনা সম্ভব না হয় তাহলে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। অর্থাৎ রাজ্যের নির্বাচিত সরকারের ক্ষমতা চলে যায় কেন্দ্রের নিয়ন্ত্রণে। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা কার্যত ক্ষমতাহীন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে বিধানসভা স্থগিত কিংবা ভেঙেও দেওয়া হয়। এরপর গভর্নরের মাধ্যমে কেন্দ্র সরাসরি রাজ্যের প্রশাসনের পরিচালনা করে। রাষ্ট্রপতি শাসন জারির কয়েকটি প্রধান কারণ রয়েছে, যেমন 1. কোন সরকার সংখ্যাগরিষ্ঠতা হারালে এবং বিকল্প সরকার গঠন সম্ভব না হলে। 2. আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়লে। 3. সংবিধান মেনে সরকার পরিচালনা না হলে। আর 4. নির্বাচনের পর দীর্ঘ সময় সরকার গঠন না হলে। বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে মূলত সরকার গঠন এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে তৈরি হচ্ছে এই জটিলতা। আইন অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়েছে 7 মে রাত 11:59। সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন সেই সময় পার হওয়ার পর বিদায়ী সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। ফলে নতুন সরকারের শপথ না নিলে বা বিরোধী সরকার সরে না দাঁড়ালে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। আর সেই শূন্যতা পূরণ করতেই রাষ্ট্রপতির শাসনের পথ খুলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখানে উঠে আসছে আরো একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সম্প্রতি তামিলনাড়ুতে নির্বাচনের পর সরকার পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছিল,
সেই ডিএমকে সরকার পরাজয়ের পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে। এরপর রাজ্যপাল বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার সরকারের দায়িত্ব দেন নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত। কিন্তু পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি বলেই দাবি করা হচ্ছে। এখন প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন জারি হলে সেটি কয়দিন কার্যকর থাকবে? সংবিধান অনুযায়ী প্রথমে 6 মাসের জন্য রাষ্ট্রপতির শাসন জারি করা হয়, পরে সংসদের অনুমোদন নিয়ে তা ধাপে ধাপে বাড়ানো হয়। সর্বোচ্চ 3 বছর পর্যন্ত এই শাসন কার্যকর রাখা সম্ভব, যদিও তার জন্য বিশেষ সাংবিধানিক শর্ত পূরণ করতে হয়। রাষ্ট্রপতির শাসন জারির প্রক্রিয়াটিও বেশ গুরুত্বপূর্ণ। প্রথমে রাজ্যের গভর্নর কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠান যে রাজ্যে সাংবিধানিকভাবে সরকার পরিচালনা সম্ভব হচ্ছে না। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সুপারিশে রাষ্ট্রপতি সেই রাজ্যে 356 ধারা জারি করতে পারে। পরে লোকসভা বা রাজ্যসভায় এর অনুমোদন নিতে হয়। ভারতের ইতিহাসে বহুবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। 1975 সালে জরুরি অবস্থার সময় এর ব্যাপক ব্যবহার দেখা যায়। এছাড়া 2019 সালে মহারাষ্ট্রেও সরকার গঠন নিয়ে জটিলতার কারণে অস্থায়ীভাবে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, কারণ এখানে প্রশ্ন উঠছে নির্বাচনে পরাজয়ের পরও ক্ষমতা হস্তান্তর নিয়ে। এখন পুরো দেশের নজর 8 মে রাতের দিকে। সত্যি কি বাংলায় জারি হতে যাচ্ছে রাষ্ট্রপতি শাসন, নাকি শেষ মুহূর্তে সমাধান হবে এই সাংবিধানিক সংকট? সময়ের সঙ্গে সঙ্গে সেই উত্তরই এখন খুঁজছে গোটা ভারত। আর প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন এই সার্বিক পরিস্থিতিতে? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছেই পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রথমবারের মতন পেয়ে গেছেন, তো সর্বোচ্চ সংখ্যক সিট পেয়েছেন। আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন তিনি শপথ গ্রহণ করবেন, কিন্তু ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে সরকার গঠনের জন্য তার যেই সিটটা দরকার সেটা হচ্ছে 115+। দেখুন, তার তো আছে 108টা। তাহলে কিভাবে? আলোচনা ছিল যে বিরোধী দল যারা আছে, ছোট ছোট দলগুলা, তারা জোট বাইধা আবার এই বিজয় থালাপতিকে হারানোর জন্য বা সরকার গঠন করতে না দেওয়ার জন্য তারা আবার একটা জোট বাঁধে কিনা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজকে সুখবর হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে হয়তোবা শপথ দিতে পারেন বিজয় থালাপতি। তো কিভাবে 108 থেকে তার বর্তমান সমর্থন বা সিটের সংখ্যা 118 হয়ে গেল, আসুন দেখি। এই মুহূর্তে তার দল টিভিকে দাবি করছে যে তারা 118 জন বিধায়ক অর্থাৎ এমএলএ সমর্থন পেয়েছেন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয়ত যেটা প্রয়োজন তার চেয়েও কিছুটা বেশি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে যে আজকে অর্থাৎ শুক্রবার 8 মে সন্ধ্যায় তামিলনাড়ুর গভর্নর আরভি আর্লেকারের সঙ্গে একটা বৈঠক করেছেন তিনি, এবং তিনি সেখানে সরকার গঠনের জন্য দাবি জানিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তার শপথ হতে পারে, যদিও গভর্নর ভবন থেকে এখন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তো কিভাবে 118টাতে তিনি আপনার শপথ নেওয়ার সুযোগ হয়ে গেল, 108টায় না কেন? টোটাল এই বিধানসভা নির্বাচনে সিট সংখ্যা ছিল 234টা। তাহলে যে সরকার গঠন করতে হবে 234 2 ভাগ দিলে কত আসে? 117। অর্থাৎ যে 118 পাবে সেই কিন্তু সরকার গঠন করতে পারবে। তো তিনি পাইছিলেন প্রথমে 108টা, এখন 10টা কিভাবে মিলাইলো আসুন দেখি। আমরা দেখলাম যে আপনার কংগ্রেস সহ ছোট দলগুলোকে তিনি সমর্থনে নিয়ে নিয়েছেন, কারণ যখন তিনি দেখলেন যে 108টা সিট পাওয়ার পরেও তার দল সরকার গঠন করতে বিপাকে পড়েছে, তখন মিত্র যারা আগের যে সরকার ছিল ডিএমকে দীর্ঘদিনের মিত্র কংগ্রেস, তারা প্রথমে আপনার সমর্থন দিয়েছিল, তবে শর্ত ছিল টিভিকে যেন বিজেপি বা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো জোট না করে। অর্থাৎ এই কংগ্রেসের 5 জন বিধায়ক তারা জোট দিয়ে ফেললেন টিভিকে এর সাথে, হয়ে গেল কত? 113। তাও তো হচ্ছে না ভাই, এখন করলো কি? এরপর আলোচনা শুরু করেছে তারা ভিসিকে, আরেকটা দল সিপিআই এবং সিপিএম এর সঙ্গে। তো আজকে দুপুরে একাধিক বৈঠকের পর এইসব দলও বিজয়কে সমর্থন দিতে তারা সম্মত হয়েছে। তো 3 দলের মোট 6 জন বিধায়ক সমর্থন মেলায় প্রয়োজনীয় সংখ্যা পূরণ করে দিয়েছে, অর্থাৎ 118-19 হয়ে গেছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের একজন এবং টিটিভি দিনাকরণের এমএমকের একমাত্র বিধায়কও বিজয়ের পক্ষে আসার
সম্ভাবনা চাইছে। তো সূত্র বলছে যে সবকিছু মিলিয়ে আপনার এখন এই মুহূর্তে বিজয় থালাপতি ইনশাল্লাহ সরকার গঠন করতে যাচ্ছে, আর আগামীকালকে হয়তো শপথ হতে পারে গভর্নর ভবন থেকে। আপনার আমার ধারণা যে এটা কালকেই এটার আনুষ্ঠানিকতা কমপ্লিট হয়ে যাবে। তো বিজয়ের জন্য আমরা চাই সিনেমাতে তিনি যেমন হিরোইজম দেখিয়েছেন, তিনি যেমন দেখিয়েছেন কিভাবে একটা রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা যায়, আসলে বাস্তবে এটা অনেক কঠিন। কারণ আপনি একা ভালো হইলে একটা সিস্টেম ভালো হয়ে যাবে এটার কোনো আশা করার সুযোগ নেই। আসলে যে কোনো দেশ আমরা যেমন ভাবি যে একটা সরকার আসলে কেন রাষ্ট্রের পরিবর্তন হচ্ছে না, কেমনে হবে ভাই? সরকার তো একমাত্র তারেক জিয়া না, সরকার একমাত্র শেখ হাসিনা ছিলেন না। এখন এই যে যারা সরকার প্রধান থাকেন, এজ এ পরিবারের প্রধান হিসাবে দল, একটা পরিবারের সন্তান, নাতি পতি, ধরেন দাদার বয়স হচ্ছে 90, তো এই ওনার 4-5 ছেলে ছিল, মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি, নাতির ঘরের পতি, এরা যেই একটা ভালো কাজ করে দাদার নামটা প্রশংসা হয়, খারাপ কাজ করলে অমুকের নাতি তমুকের পুত হিসাবে বদনামটা আসে। তো একজন বিজয় থালাপতি, আমি জানি না কতটা মানে আসলে তিনি স্বচ্ছভাবে এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে পারবে তার তামিলনাড়ুকে, কারণ এখানে সুবিধাভোগী একটা বড় অংশ আছে না, আছে তো।